ওয়েলকাম। চলতি এসএলএসটি নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টে আবার নতুন মামলা হয়েছে। 70-70 পেয়েও অনেকে ডাক পায়নি। আবার অভিজ্ঞতার 10 নম্বরের কারণে এটা হয়েছে। আবার এক্সপায়ারি অফ প্যানেল, অর্থাৎ প্যানেলের একটা ভ্যালিডিটি থাকে, সেই ভ্যালিডিটি টাইমটা পার হয়ে যাওয়ার পরেও কাউন্সেলিং করে নিয়োগ হয়েছে বলে অভিযোগ করে কিন্তু একটা নতুন মামলা হয়েছে। সেটা সুপ্রিম কোর্টে কিন্তু অলরেডি ফাইল হয়েছে গতকালকে। এবার কি হবে না হবে সেটা তো সময় বলবে। সম্পূর্ণ বিষয়টা কি বিষয়ে মামলা, কি হচ্ছে, কি হতে পারে, সে বিষয় নিয়ে আজকের ভিডিওটা আপনাদের সাথে আমি বিস্তারিত যা তথ্য পেয়েছি সেটা শেয়ার করব। প্রথমে বলি যে মামলাটি আমি স্ক্রিনে দিচ্ছি তার স্ক্রিনশটটি, সেটা গতকাল 19 তারিখে একটি মামলা হয়েছে। বৈশাখী ভট্টাচার্য সম্ভবত পিটিশনার, উনি হয়ে একদল প্রার্থী, বঞ্চিত প্রার্থী, তারা মনে করছেন নিজেদেরকে, তারা মামলা করেছেন, বিশেষত ফ্রেশাররা। এক্সপায়ারি অফ প্যানেলের বিষয়টা কি আমি আসবো সেটা অবশ্যই। প্রথম যে দাবিটা আছে মামলাকারীদের, যে 10 নম্বর যে অভিজ্ঞতার নম্বর দেওয়া হয়েছে সেটা সম্পূর্ণ যাতে বাতিল হোক। আপনারা অবগত আছেন ইতিমধ্যে কিন্তু কলকাতা হাইকোর্টে একটি মামলায় নিয়ে চলছে যে 10 নম্বর যে অভিজ্ঞতার সেই 10 নম্বর বাতিল নিয়ে, এবং সেটা প্রথমে জাস্টিস অমৃতা সিনহা শুনছিলেন, কিন্তু লাস্ট একটা জায়গায় অনেকটা এগিয়ে যাওয়ার পর আবার কিন্তু বিচারপতি চেঞ্জ হয়েছে, একদিন হিয়ারিং হয়েছে, তিনি সমস্ত বিষয়টা এই মাসের শেষ তারিখ 29 তারিখ পর্যন্ত বোধহয় একটা টাইম দিয়েছেন, সমস্ত পক্ষের মামলা শুনে আগামী মাসের প্রথম দিকে এটার শুনানি আছে। আবার এই মামলাটাও কিন্তু সুপ্রিম কোর্টে নতুন করে গেল। এখানে শুধু একটি বিষয় নেই, তার সাথে যেটা যুক্ত হয়েছে এক্সপায়ারি অফ প্যানেল। এক্সপায়ারি অফ প্যানেল হচ্ছে অভিযোগ যেটা, যে গত নিয়োগ যেটা হয়েছিল 2016 যে এসএলএসটি, যেটা দুর্নীতি হয়েছে বলেই বাতিল করেছে হাইকোর্ট হয়ে সুপ্রিম কোর্ট, সেই নিয়োগে শুধুমাত্র টেন্টেড বলতে যাদের ওএমআরে কারচুপি তাদেরকেই ধরা হয়েছে, এইরকম অভিযোগে তাদেরকে বাতিল করা হচ্ছে টোটাল প্যানেলটা। এবং একদম যারা দাগি, চিহ্নিত দাগি, তাদের কি করেছে, তাদের কিন্তু এই পরীক্ষায় বসতে দেওয়া হয়নি, এটা আপনারা জানেন। তারা অনেক সময় লুকিয়েছিল, অনেকে করেছিল, মাঝে মধ্যে ধরা পড়ছে, কান ধরে বের করে দেওয়া হচ্ছে ঘাড় ধাক্কা দিয়ে। যাই হোক, এবারে মামলাকারীদের যেটা অভিযোগ, যে এই প্যানেলের শেষের দিকে, কারণ আপনারা জানেন বহু কাউন্সিলিং হয়েছিল, পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4, পার্ট 5, এইভাবে এপিসোডের মতন একটার পর একটা চলেছিল। পরের দিকে যে কাউন্সিলিংগুলো হয়েছে, এই একটা প্যানেলের তো একটা নির্দিষ্ট ভ্যালিডিটি থাকে, যেমন আমাদের এই প্যানেলটা 1 বছর, এবং চাইলে সর্বোচ্চ আরও 6 মাস এক্সটেনশন করতে পারবে কিন্তু বলা আছে। তারপরে এই প্যানেলটা কিন্তু সেখান থেকে নিয়োগ করা যায় না। কিন্তু এই 16 যে প্যানেলটার ক্ষেত্রে অভিযোগ যে সেটা মানা হয়নি, যে প্যানেলটা এক্সপায়ারি হয়ে যাওয়ার পরেও কাউন্সিলিং হয়েছে, আবার কাউন্সিলিং হয়েছে, আবার কাউন্সিলিং হয়েছে। দেখুন, এটা কিন্তু সত্যি যে কাউন্সিলিং বহুবার হয়েছে, যেটা শেষের দিকের অনেক কাউন্সিলিং হয়েছে, অনেকে বুঝতেও পারেনি, অনেক কাউন্সিলিংয়ে কিন্তু হয়েছে। সাধারণত এতগুলো কাউন্সিলিং হয় না, 1, 2, 3 অবধি হতে পারে, সেই সময়ের মধ্যে। সময় পেরিয়ে যাওয়ার পরেও কাউন্সিলিং করা হয়েছে। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? তাহলে যারা সে সময় চাকরি পেয়েছে সবাইকে অযোগ্য? দেখুন, আপনারা যারা মামলা করেছেন তারা বলতেই পারেন, আপনাদের স্বাধীনতা। আমারও নিশ্চয়ই নিজের ব্যক্তিগত মতামতের জায়গা, বলবার জায়গা আছে। আমি মনে করি যে কাউন্সিলিং থেকে যারা নিযুক্ত হয়েছে, তৃতীয় কাউন্সিলিংয়ের পর থেকে অনেকে অভিযোগ করছে সবই এক্সপায়ারি অফ প্যানেল, সবই অযোগ্য। আমি এই কথাটার সাথে সম্পূর্ণ সহমত নই। আবারও বলছি, এই কথাটির সাথে আমি সম্পূর্ণ সহমত নই। সবাই অযোগ্য চাকরি পেয়েছে তারপরে কাউন্সিলিংয়ে, সেটা ঠিক নয়। আবার প্রথম দিকের কাউন্সিলিংয়েও কোনো অযোগ্য ঢোকেনি, সেটাও কিন্তু আমি বিশ্বাস করি না। ফলে ওই সব জায়গাতেই ঘাবলা আছে, বহু যোগ্যর সাথে সাথে অযোগ্যদের নেওয়া হয়েছে, সেইটা হতে পারে। কিন্তু চতুর্থ, পঞ্চম, ষষ্ঠতে যারা পেয়েছে সবই দুর্নীতিগ্রস্ত, এইটা হয়তো অতি সরলীকৃত হয়ে যাবে বিষয়টা। যাই হোক, এবারে যারা পেয়েছেন, যে যোগ্যরা পেয়েছেন, কমিশন যদি আমাকে কাউন্সিলিংয়ে 1 বছর 1.5 বছর পরে ডাকে, আমি কি করবো? আমাকে ডাকলে কি আমি যাব না? যখন একটা অনগোয়িং প্রসেস চলছে, আবার একটা নোটিশ দিল যে অমুক দিন 4th কাউন্সিলিং হবে, একটা লিস্ট দিল, সেই লিস্টে আপনি দেখছেন আপনার নাম আছে, আপনি কি তখন অপেক্ষা করবেন? না, এই প্যানেলটা তো এক্সপায়ার হয়ে গেছে, থাক, আমি যাব না, আমার ভবিষ্যৎ নষ্ট হতে পারে। একবার ভাবুন তো, আপনি যোগ্যতার সাথে পরীক্ষা দিয়েছিলেন, আপনি নিশ্চয়ই যাবেন। তাহলে যে বা যারা পেয়েছে, এখানে আমি তাদের অপরাধী হিসেবে কিন্তু কাঠগড়ায় আমি দাঁড় করাবো না।
অবশ্য চোর জোচ্চোর যদি থাকে তাদের তো কাঠগড়ায় দাঁড় করাবই। পয়সা দিয়ে চাকরি পেয়েছে তাদেরকে আমি কিন্তু সার্টিফাইড করছি না, তাদের আমি ডে ওয়ান থেকে একই কথা বলেছি, তাদেরকে শুধু চাকরি যাওয়া নয়, ঘাট ধাক্কাতে জেলে ঢোকাক যারা টাকা নিয়েছে তাদের সহ। কিন্তু যে যোগ্য ছেলে মেয়েটি, শিক্ষক শিক্ষিকাটি কোনো দোষ না করে কমিশনের ভুলে দেরিতে কাউন্সিলিংয়ে ডাক পেয়েছে, তার তো এখানে অপরাধ নেই। কিন্তু মামলাকারীরা যেটা বলেছেন যে সমস্তটাই এক্সপায়ারি অফ প্যানেল, অর্থাৎ এদের সবাইকে টেন্টেড ঘোষণা করুক। দেখুন, আমি আবারও বলছি, আমি কারোর পক্ষে বিপক্ষে দাঁড়িয়ে নই, যেটা ফ্যাক্ট আমি সেটা শুধু তুলে ধরবার চেষ্টা করছি। আপনারা দাবি নিয়ে গেছেন, এবার অপেক্ষা করা ছাড়া তো আমাদের কিছু উপায় নেই সুপ্রিম কোর্ট কি বলবে। এইবার যেখানে প্রশ্ন, এতগুলো কাউন্সিলিং হয়েছিল কেন, এই জায়গাটা আপনারা কিন্তু অনেকে হয়তো স্কিপ করে যাচ্ছি আমরা। কোনোবার তো এরকম হয় না। আগের বারের র্যাঙ্কটার কথা মনে আছে, মাল্টি র্যাঙ্ক কাকে কোথায় র্যাঙ্ক বসিয়েছে, কি করেছে, ধুলে অন্ধকার, কে কোথার থেকে ডাক পেয়েছে বোঝাই যায়নি। হয়তো এই ধরনের কোনো অভিসন্ধি থেকে এই ধরনের র্যাঙ্ক করা হয়েছিল। এবার সেটা এসএসসি করেনি। এসএসসিকে এত মানে কিছুর পরেও এই একটা জায়গায় আমি সাধুবাদ দেবো যে মাল্টি র্যাঙ্কিংটা করেনি। গতবারই প্রথম দেখেছে, আগে এরকম কিন্তু দেখিনি। আমরাও যখন এসএসসি দিয়ে সফল হয়েছি দেখিনি কিন্তু এই ধরনের র্যাঙ্ক। একটা র্যাঙ্কের সাথে সিএমএল এসে সে অনুযায়ী আমাদের কাউন্সিলিংয়ে গেছি, স্কুল চুজ করে পেয়েছে, বা আমাদের আগে যারা তারা কাউন্সিলিংয়ের সুযোগ পায়নি, এসএসসি যে স্কুলে দিয়েছে তারা সেখানে গেছে। এটাই সিস্টেম। কিন্তু হঠাৎ করেই গতবার র্যাঙ্ক দিয়ে কার কোথায় কি ধুলো অন্ধকার করে দিয়েছিল। আসলে ধুলো ছড়ানোটা ছিল একটা কৌশল, যে ধুলো ছড়িয়ে অন্ধকার করবো, তারপরে কাকে কোথা দিয়ে টেনে নিয়ে পালাবো, কার পকেট ঝেড়ে দেবো, কাকে ধাক্কা মারবো, যাতে কেউ আমাকে দেখতে না পারে। এই জন্যই হয়তো গতবার প্যানেলটাকে এরকম করা হয়েছিল। এটা আমার অনুমান, আমি ভুল হতে পারি, ভুল হলে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে ধরিয়ে দেবেন। কিন্তু এই যে মামলাটা হয়েছে এক্সপায়ারি অফ প্যানেলকে সামনে রেখে এবং অভিজ্ঞতার 10 নম্বর দিয়ে আমি আমার দৃষ্টিভঙ্গি অনেকবার ব্যক্ত করেছি যে হ্যাঁ, সবাই অভিজ্ঞতার নম্বর পাচ্ছে, এটা আমি কিন্তু সমর্থন করিনি। কিন্তু 2016-র যারা যোগ্য তারা অবশ্যই পেয়েছে, তাদের প্রতি আমার সহানুভূতি প্রথম দিন থেকে ছিল, আজও আছে। কিন্তু অন্যান্য সবাই যখন অভিজ্ঞতার নম্বর পেয়েছে, এটা নিয়ে অভিযোগ উঠেছে, এতে ফ্রেশাররা সাফার করেছে, ফ্রেশারদের এতে বহু ক্ষতি হয়েছে। শুধু এই অভিজ্ঞতার 10 নম্বর শুরু নয়, কিন্তু এবার মূল বিষয়টা আসছে যে কি 70-70 পেয়েও কিন্তু ডাক পায়নি অনেকে। এই জায়গাটাও কিন্তু বুঝবার ব্যাপার আছে। এটাও কিন্তু মামলার একটা মূল পয়েন্ট, যে আমি 70-70 পেয়েও ডাক পাইনি, আমি তাহলে আর কি করব। এই জায়গাটা সুপ্রিম কোর্ট এখন কি ক্লারিফিকেশন দেয় মামলার, কিন্তু একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা নির্ভর করছে এখানে। এবার দেখা যাক, এই যে ফুল নম্বর পেয়েও একজন ডাক পাইনি, এটা সত্যি দুর্ভাগ্যজনক। কোনো পরীক্ষায় এটা হতে পারে না। আমি আর কি করতে পারি, আমার একাডেমিকে 10-এ 10 আছে, আমি লিখে 70-70 পেয়েছি, তা 60-60 পেয়েছি, তাহলে আমার 70-70, তাও আমি ডাক পাইনি, কাট অফ নেমেছে 73-72, আমার কি করা হচ্ছে? তাহলে আমার কাছ থেকে ফর্ম ফিল আপ করে পরীক্ষা নেওয়া হলো কেন আমাকে? একদম যথাযথ, এই দাবিটার সাথে আমি একমত। এইটা নিয়ে বিকল্প কি ভাববে এসএসসি বা সুপ্রিম কোর্ট, কি দিক নির্দেশ দেবে আমি জানি না, কী রায় হতে পারে সেটা তো অনুমান করা যায় না। এমন হতে পারে এক্সপায়ারি প্যানেলটা ক্লারিফিকেশন চাইতে পারে স্কুল সার্ভিস কমিশনের কাছে, কেন 70-70 পেয়েও কেউ ডাক পেল না সেটার ব্যাখ্যা চাইতে পারে। মামলা আজকে গেছে মানে কালকে শুনানি হয়ে পরশু ফয়সলা হয়ে যাবে, অন্তত সেই আশা আমি করি না, কারণ আমরা দেখেছি কোর্টকে। তাহলে এখন যারা নবম দশমে ভেরিফিকেশনে ডাক পেয়েছেন তারা কি করবেন? তারা কি আবার মামলার দিকে চেয়ে ঝিমিয়ে থাকবেন? না, যারা ডাক পেয়েছেন তারা কিন্তু পূর্ণ প্রস্তুতিতে থাকুন। তারা কিন্তু এতটুকু নিজেদের প্রস্তুতির থেকে সরবেন না। আমি প্রত্যেক দিন ভিডিওর শেষে একটি কথাই বলছি, প্রস্তুতির থেকে সরবেন না, আপনারা প্রস্তুতি নিন। যে ডেটে আপনাদের ভেরিফিকেশন ডেকেছে যান এবং ইন্টারভিউর প্রস্তুতিটা ফুল ফেজে নিন। একাদশ দ্বাদশে যারা আছেন তাদের কাউন্সিলিং প্রক্রিয়া কোথাও কোনো স্টে অর্ডার নেই, ফলে প্রসেস যেভাবে চলবে। এবার দেখা যাক মামলার ভবিষ্যৎ কোন দিকে যায়। আপডেট পেলে আমি আপনাদের সামনে অবশ্যই জানাবো। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।